শ্রীরামচন্দ্র কৃপা। দেখুন এতদিন কেবল নাম শুনেছিলাম, আজকে হাতে নিয়ে সেই রাম সেতুর নাকি পাথর। এটা জানেন কি, এই পথ দিয়েই নাকি শ্রী রামচন্দ্র লঙ্কায় গেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে। রামায়ণের যুদ্ধের পর রামচন্দ্র বিভীষণের অভিষেক করেছিলেন এই মন্দিরে। এবং ধনুষ্কোটির ওই যে দূরে দেখুন একটা চর দেখা যাচ্ছে, সেই চর মানে হচ্ছে শ্রীলঙ্কার শুরু। ভাবতে পারেন একটা ঘূর্ণিঝড় একটা পুরো শহরকে শেষ করেছিল 1964 সালে। রামচন্দ্র যখন লঙ্কায় যাচ্ছেন রাবণকে হারাতে, সেই যুদ্ধের আগে তিনি এই স্থানে শিবের উপাসনা করেছিলেন এবং এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন। গত পর্বেই আপনারা দেখেছিলেন সারাদিন কন্যাকুমারীর নানান দারুণ সব জায়গা ঘুরে রাতের ট্রেনে চেপে আমরা রওনা দিই রামেশ্বরমের জন্য। আর সারা রাত দুর্বার গতিতে ট্রেন চলে একেবারে কাক ভরে আমাদের ট্রেন এসে থামে মণ্ডপম স্টেশনে। ঘড়িকারে এখন ঠিক ভোরবেলা 5টা 15-20, 5টা 5 নাগাদ আমরা এসে পৌঁছাই রামেশ্বরমে। ট্রেন কিন্তু ওই মোটামুটি ধরুন 10-15 মিনিট মতো লেট ছিল, বাকি ট্রেন কিন্তু বেশ ভালো ছিল, রাতে বেশ ভালো ঘুম হয়েছে। আর এখন এখানে কিন্তু আলো ফোটার কোনো নামও নিশান নেই। এখান থেকে অটো নিতে হবে আমাদের প্রত্যেকের। এখান থেকে অ্যাকচুয়ালি ট্রেন যায় রামেশ্বরম অবধি, কিন্তু মাঝখানে পম্বন ব্রিজ কাজ হচ্ছে, তৈরি হচ্ছে বলে মণ্ডপম স্টেশনেই ট্রেন লাস্ট। এখান থেকে আপনাকে স্থলভাগের যে পম্বন ব্রিজ সেটা পার করে যেতে হবে রামেশ্বরম। দেখতে দেখতেই ফুটে গেল দিনের আলো, আর আমরাও 6000 টাকার বিনিময়ে বুক করে ফেললাম একটা নন এসি বাস। ঠিক করা হলো মণ্ডপম স্টেশন থেকে নিয়ে আমাদের প্রথমে পম্বন ব্রিজ হয়ে নিয়ে যাবে রামেশ্বরমের হোটেলে, তারপর সারাদিন ধনুষ্কোটি সহ নানান জায়গা ঘুরিয়ে আবারও রাত্রে আমাদের ড্রপ করে দেবে এই মণ্ডপম স্টেশনে। বাস ছাড়াও দেখলাম ছোট গাড়িরও অপশন রয়েছে, তবে এখন আমরা চলেছি পম্বন ব্রিজের উদ্দেশ্যে। বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে রয়েছি? ভারতের একমাত্র সমুদ্রের উপর নির্মাণ করা রেলওয়ে ব্রিজের সামনে। পিছনে পম্বন ব্রিজ, এইটা পুরোনোটা, এটা কিন্তু বর্তমানে বন্ধ। নতুন তো এটা যে নতুনটা তৈরির কাজ একেবারে শেষ বললেই চলে, মানে একদম জাস্ট ফিনিশিং টাচেস কিছু বাকি। তারপরে আশা করি 2025-এ খুলে যাবে এই নতুন ব্রিজ। তখন ইচ্ছা রইল আরও একবার এই ব্রিজে ট্রেনে করে সফর করার। আপনাদের দেখায় ওই দিকটা মণ্ডপম এবং এই দিকটা হচ্ছে রামেশ্বরম, ওইদিকে হচ্ছে নতুন সূর্য নতুন দিনে। আর ভাবুন এইরকমভাবে সমুদ্রের ওপর দিয়ে যাবে ট্রেন। ওয়াও, দৃশ্যটা ভাবতে গেলেই কেমন জানি একটা দারুণ লাগে। দেখুন নিচে দিয়ে নৌকা যাচ্ছে, এবং দারুণ বিষয় যখন এর নিচে দিয়ে বড় কোনো নৌকা বা লঞ্চ যাবে তখন এইটা কিন্তু মাঝখান দিয়ে দুভাগ হয়ে খুলে যাবে। মানে বুঝতে পারছেন, দারুণ দেখতে লাগবে। এটাও যদিও তাই হতো, এটাও তাই হবে, একেবারে মডার্ন নিউ টেকনোলজিতে তৈরি। রামেশ্বরমের এই পম্বন ব্রিজ ভারতীয় ইঞ্জিনিয়ারদের এক দারুণ আবিষ্কার, আর সেই আবিষ্কার দেখতে দেখতেই মিনিট 30-40-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম রামেশ্বরমে। আর মন্দিরের একেবারে সামনে ঘন্টা 10-12-এর জন্য বুক করে নিলাম একটা হোটেল। আমরা একেবারে মন্দিরের সামনেই একটা হোটেল নিলাম, হোটেল আনাই মালাই বলে, কয়েক ঘন্টার জন্য আর কি। মানে বিকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে যাব, কারণ এখন ফ্রেশ হয়ে মন্দিরে যাব। মন্দির থেকে আবার আমরা যাব হচ্ছে রুমে, এসে ফ্রেশ হয়ে সাইট সিং করে আমরা ডিরেক্ট চলে যাবো রামেশ্বরম। তো আমাদের এই সন্ধ্যে 6টা অবধি রুমটা নিলাম, অনেক মানে প্রত্যেকের রুম নিয়েছে প্রায় 6খানা। আমাদের রুম নাম্বার যে 304, এই হচ্ছে রুম। একটা বিছানা রয়েছে, নন এসি রুম, ঠিক আছে, নন এসি রুম 700 টাকা করে পড়েছে পার রুম। এসি রয়েছে বাট এসি চলবে না। তো এই হচ্ছে রুমটা কিন্তু খুব একটা খারাপ নয় 700 টাকা অনুযায়ী, তো ঠিকঠাকই আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর কি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে। তো যাক, স্নান টান করি, কারণ তারপরে যাবো হচ্ছে আমরা মন্দিরে। এখান থেকে জাস্ট 1 মিনিট বা 2 মিনিট পায়ে হাঁটা। স্নান টান করেই বেরিয়ে পড়লাম রামেশ্বরম মন্দির দর্শনে। আমরা এখন রয়েছি রামেশ্বরম মন্দিরের একেবারে পূর্ব দিকের গেটে। তবে মন্দিরে ঢুকছি তো অবশ্যই, তবে তার আগে আমরা এখন যাচ্ছি অগ্নিতীর্থম। হিন্দু পুরাণ মতে ভগবান রামচন্দ্র
এখানে মহাদেবের আরাধনা করেন। আর রামচন্দ্র ছিলেন বিষ্ণুর অবতার, তাই এই ধাম বিষ্ণুর 4 ধামের এক ধাম। আবার স্বয়ং রামচন্দ্র এখানে যেহেতু ভগবান শিবের আরাধনা করেন, তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ এই মন্দির। এই হচ্ছে অগ্নিতীর্থম। এখানে আপনাকে প্রথমে স্নান করতে হবে যদি পুজো দিতে চান। তারপর এখান থেকে আপনাকে চলে যেতে হবে মন্দিরের পশ্চিম দিকের দিকে। ওইদিকে রয়েছে 22টা কুণ্ড। সেই পবিত্র কুণ্ডতে স্নান করতে হবে আপনাকে, মানে জলে ছিটে দেবে। তার জন্য আপনাকে কাটতে হবে 25 টাকা করে পার হেড টিকিট। সেই 22টা কুণ্ডের জল আপনার গায়ের ওপর, পবিত্র জল গায়ের ওপর ছেটানোর পর আপনি কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারেন। এইভাবে 1 নম্বর আপনি পুজো দিতে পারেন। 2 নম্বর দর্শন হয় একেবারে আর্লি মর্নিং, মানে ভোরবেলা 4টে থেকে 6টা অবধি স্ফটিক দর্শন। সেটার জন্য বিশাল লম্বা লাইন পড়ে, সেটাও করতে পারেন। তবে আমরা যেরকম করছি যে আমরা কিন্তু একেবারে হোটেল থেকে স্নান টান করে আসছি, করে এসে নতুন একদম পরিষ্কার জামা কাপড় পরে মন্দিরের ভেতর দর্শন করবো, খালি দর্শন করে আমরা বেরিয়ে আসবো। এইভাবেও করতে পারেন। 2-3 রকম উপায় রয়েছে মন্দিরে ঠাকুর দর্শন করে পুজো দেওয়ার। আমরা করছি এই রকম। আপনারা অবশ্যই যারা পুজো দিতে চাইছেন অগ্নিতীর্থমে স্নান করবেন, করে 22 কুণ্ডের জলে স্নান করে আপনি ভেতরে গিয়ে নতুন জামা কাপড় ছাড়ার ওখানে, মানে জামা কাপড় ছাড়ার রুম রয়েছে, সেই রুমে জামা কাপড় ছেড়ে আপনি যাবেন মন্দিরে গর্ভগৃহে পুজো দেবেন, তারপর বেরিয়ে আসবেন। চলুন এবার মন্দিরের ভেতর যাওয়া যাক। এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখন পুণ্যের আশা এখানে অগ্নিতীর্থমে স্নান করছে। এটা অ্যাকচুয়ালি সমুদ্রের ঘাট রয়েছে, ঘাট করে দেওয়া রয়েছে। স্নান করে দেওয়ার এনারা মন্দিরে যাবেন। অগ্নিতীর্থম থেকে আমরা এরপর যাচ্ছি মন্দিরের প্রধান গেট, মানে পূর্ব গেট থেকে একেবারে পশ্চিম গেটে। এটা হচ্ছে মন্দিরের পশ্চিম গেট। এটা ভারতবর্ষের এমন একটা মন্দির, একমাত্র মন্দির যেটা কিনা একাধারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং বিষ্ণুর 4 ধামের এক ধাম। অন্যদিকে এই মন্দির কিন্তু বিখ্যাত তার এই বিশাল সুন্দর করিডোরের জন্য। কি অপূর্ব সুন্দর কারুকাজ মন্দিরের ভেতরে করিডোরে, সত্যি দেখবার মতন। অন্যান্য গেটের খবর জানি না, পশ্চিম গেট দিয়ে আসুন, কোনো কড়াকড়ি নেই, কেউ চেকও করলো না। ফোন জিজ্ঞেস করলাম, ফোন নিয়ে কিন্তু যাওয়া যাবে, বাট সাইলেন্টে। ব্যাগও কিন্তু আমরা নিয়ে ঢুকেছি, শুধু জল আছে ব্যাগে। কোনো কিছু বাইরে রেখে আসার দরকার পড়ছে না, শুধু দর্শনের জন্য। তো অনেকে মনে করেন রামচন্দ্র যখন লঙ্কায় যাচ্ছেন রাবণকে হারাতে, সেই যুদ্ধের আগে তিনি এই স্থানে শিবের উপাসনা করেছিলেন এবং এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন। আবার অনেকে মনে করেন রাবণকে হত্যা করার, ব্রহ্মহত্যার পাপ লাগে রামের গায়ে। শ্রী রামচন্দ্র তখন এই স্থানে জ্যোতির্লিঙ্গ স্থাপন করার বা শিবের উপাসনা করার শুরু করেন। তিনি হনুমানকে দায়িত্ব দিয়েছিলেন কৈলাসে গিয়ে শিবলিঙ্গ নিয়ে আসতে। তার ফিরে আসতে অনেক সময় লাগায় সীতামা এখানে বালি দিয়েই একটা অস্থায়ী শিবলিঙ্গ তৈরি করেন। এবং সে সময় যখন হনুমান তার নিয়ে আসা লিঙ্গ এখানে নিয়ে আসেন, দেখে বেশ মনক্ষুণ্ণ হন যে প্রভু রামচন্দ্র আমার জন্য এইটুকু অপেক্ষা করতে পারলেন না। তো তখন রামচন্দ্র হনুমানকে বলেছিলেন, তুমি এই স্থানে যদি বালির লিঙ্গর জায়গায় প্রতিস্থাপন করতে পারো তাহলে অবশ্যই সেই লিঙ্গই সেখানে পুজো হবে। কিন্তু অনেক চেষ্টা করেও হনুমান কিন্তু সেই মা সীতার তৈরি করা বালি দিয়ে লিঙ্গ কোনো মতেই সরাতে পারেননি, বরং তার ছটাতে হনুমান দূরে ছিটকে পড়েন। তার পরবর্তীকালে শ্রীরামচন্দ্র বলেন 2টো লিঙ্গ এখানে প্রতিস্থাপন হবে এবং পুজো হবে। তারপর থেকে হনুমানের আনা এই লিঙ্গ নাম হয়ে যায় হনুমদেশ্বর এবং মা সীতার তৈরি করা এই লিঙ্গ নাম হয়ে যায় রামেশ্বর। রামের ঈশ্বর রামেশ্বর। আর আমরা রয়েছি এখন সেই রামেশ্বরের মন্দিরেই। দারুণ সুন্দর দর্শন হলো। এখান থেকেও দেখছি যে মন্দিরের চূড়া গর্ভগৃহ সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যে পবিত্র 22 কুণ্ডের কথা বলেছিলাম, সেই 22 কুণ্ডের অন্যতম হচ্ছে 7 নম্বর কুণ্ড এইখানে। এখানে ওই বলবে আপনাকে জলের ছিটে, আর এই কুণ্ড থেকে বালতি বালতি জল নিয়ে আপনাকে ঢালবে গায়ে। এবার 22টা কুণ্ডর জল গায়ে ঢালা মানে পুরোপুরি চান। তো সেরকম প্রিপারেশান যদি নিয়ে আসেন তাহলে স্নান করতে পারেন, যেমন আমরা এখানে করলাম না, বাট করতে পারেন। প্রচুর তীর্থযাত্রী, প্রচুর পুণ্যার্থী এসছেন, স্নান করে এভাবে স্নান করে ঢুকছে মন্দিরে পুজো দিতে। মন্দির দর্শন শেষে এরপর আমরা বেরিয়ে চলে আসি সকালে জল খাবার করতে। মন্দিরের আশেপাশেই রয়েছে নানান হোটেল এবং রেস্তোরাঁ। গরম গরম ধোসা আর কফি দিয়ে সেরে ফেললাম ব্রেকফাস্টটা, আর তারপরেই
বেরিয়ে পড়লাম রামেশ্বরমের নানান জায়গা সব ঘুরে দেখতে। দুপুর এখন প্রায় 12:15। মন্দির দর্শন করে ফ্রেশ হয়ে আবার সকলে একদম একটু হোটেলের আধ ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি। এরপর আমরা বেরিয়েছি রামেশ্বরম ঘুরে দেখতে। হাফবেলায় আমাদের এই গাড়ি এমনভাবে কন্ট্রাক্ট করা আছে, স্টেশন থেকে স্টেশন ড্রপ করবে, মাঝখানে সমস্ত জায়গা ধনুষকোটি থেকে শুরু করে সমস্ত জায়গা যতগুলো জায়গা এখানে দেখার আছে সব ঘুরিয়ে দেখাবে, আবার সন্ধ্যেবেলা আমাদের স্টেশনে ড্রপ করবে। প্রথমেই যাচ্ছি রামেশ্বরম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, ভারতের একেবারে শেষ প্রান্তে যাচ্ছি ধনুষকোটি, যেখান থেকে ভারত এবং শ্রীলঙ্কার দূরত্ব সব থেকে কম, যে পথেই নাকি গিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র শ্রীলঙ্কায়। শুরু হয়ে গেল দুদিকে সমুদ্র, তার মাঝখানে দুর্দান্ত রাস্তা আমাদের পৌঁছে দেবে ধনুষকোটি। ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মধ্যে সব থেকে কম যে ব্যবধান সেটা একমাত্র এই ধনুষকোটিতেই। আমার তেজাস নেই, কিন্তু আমি তো রয়েছি লাদাখের স্মৃতি আবার একেবারে উত্তর ভারত থেকে একেবারে দক্ষিণতম প্রান্তে। ঘুরছি বাসের ছাদে আমি, দেবাশিস দার অর্ক। ছাদে উঠে ছাদ থেকে ভিউ নেবো, একেবারে সোজা রাস্তা, ঠিক হাল্লের কথা মনে পড়ছে। এই যে 3 মস্তান উঠে পড়েছি ছাদে, এবার ছাদ থেকে ভিউ নেবো ধনুষকোটির। দারুণ লাগছে। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे ভাই রে, কি অভিজ্ঞতা করছি ভাই। দুদিকে একেবারে কাছে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ, বঙ্গোপসাগর আর সোজা শ্রীলঙ্কা। ভাবা যায় মানে বহু যুগ আগে এই পথ দিয়েই নাকি রামচন্দ্র গিয়েছিলেন লঙ্কায়। তাহলে কি আমরা বানর সেনা? না, রাম লক্ষ্মণ ভরত। এই যে সব বাসগুলো এখানে দাঁড়িয়ে গেল পরপর, এখানে আমাদের নিচে নামতে হবে আর কি, দিয়ে সামনে হেঁটে যাবো। মোটামুটি যেরকম গরম রয়েছে, আমরা যদি এখন একটু নিজেদেরকে মশলা মাখিয়ে নিই বারবিকিউ হয়ে যাবে আমাদের। কি কাকু ভুল বললাম? না, সত্যি কথা। সময় অবস্থা খারাপ হয়। আরো ইউটিউবে বিগত 5-7 বছর আগে এই ধনুষকোটি জায়গাটা এত বেশি পপুলার ছিল না, কিন্তু এখন ইউটিউবের দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে এত লোক, পুরো দীঘার মতন দেখুন কত দোকান পাট বসে গেছে এখানে। ভাবা যায় এখানে আমাদের অশোক স্তম্ভ রয়েছে, আর ওই দিক থেকে কিছু বোধহয় শ্রীলঙ্কার বা রাম সেতুর কিছু অংশ দেখা যাচ্ছে। বাইনাকুলার আছে, যেরকম টুকটুক বা বিভিন্ন জায়গায় আছে, বলে রাম সেতু দেখা যায়, বাট ক্লিয়ারলি ভিজিবল না। আমরা ট্রাই করবো। অ্যাকচুয়ালি ওপার থেকে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া দেখেছিলাম, এবার ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাকে দেখবো। দাঁড়িয়ে রয়েছি ভারতের এমন এক অংশে, দেখুন পিছনে তো মনে হচ্ছে অতল সমুদ্র, কিন্তু জানেন কি এই পথ দিয়েই নাকি শ্রী রামচন্দ্র লঙ্কায় গেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে। এবং ধনুষকোটির ওই যে দূরে দেখুন একটা চর দেখা যাচ্ছে, এই চরটার ঠিক ওপাশে আরেকটা চর, ওখানে বাইনোকুলার দিয়ে দেখতে পেলাম আমরা। সেই চর মানে হচ্ছে শ্রীলঙ্কার শুরু। এখান থেকে শ্রীলঙ্কার যে অংশ দেখা যায় সেটা হচ্ছে শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড। এবং ওই দিকে বহু বছর আগে অবধি রাম সেতু দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সে সেতু আর দেখতে পাওয়া যায় না। এখানে বাইনোকুলার রয়েছে বটে, বলছি যে রাম সেতু দেখা যায়, কিন্তু বিজ্ঞান মতে কিন্তু রাম সেতু আর এখান থেকে দেখা যায় না। তবে এখানটা এতটা ঐতিহাসিক এবং পৌরাণিক যে এখানে আসলে আপনার আলাদা একটা ফিলিংস হবে। এই বছরই শুরুতে শ্রীলঙ্কা গেছিলাম, তখন শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াকে দেখেছিলাম, কিন্তু এখন ধনুষকোটিতে এসে শ্রীলঙ্কার ওই যে অংশটা দূরে দেখতে পাচ্ছি খানিক অল্প সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। এবং এইটা ভেবে অবাক হচ্ছি যে এই অংশে একদিন শ্রী রামচন্দ্র এবং বানর সেনা গেছিল লঙ্কায়। ভাবা যায় মানে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে, এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব বেশি হবে না, 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই শ্রীলঙ্কার যে মেন স্থলভাগ বা সীমা, জলসীমা, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই যে সামনের দ্বীপটা, এটা কিন্তু নয়, এর ঠিক অনেকটা পিছনে মান্নার আইল্যান্ড। জলের কি কালার, তবে এখানে জলের গভীরতা কতটা বুঝতে পারছি না, বাট ওইদিকে গেলাম চর পড়ে গেছে মাঝখানে। নেমে দেখতে পারো, নেমে দেখবো, একটু নেমে দেখতে পারো। আরে আমি তো শ্রী রাম গো, হ্যাঁ তুমি জানো।
যাক, এটা শুনে আবার অনেকে কমেন্ট লিখবেন আর কি। এখানে বিভিন্ন এরকম দোকান টোকান রয়েছে যেখানে বিভিন্ন সামুদ্রিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি। তো আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম যথারীতি, 30 টাকা মতো নিল। আর এরকম অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য পাথর নিলাম, দাদা নতুন অ্যাকুয়ারিয়াম কিনেছে। তো এটা নিলে 100 টাকা, ওটা নিলে 100, মানে টোটাল 130 বলছিল, 120-তে ফাইনাল হলো আর কি। এরকম প্রচুর জিনিসপত্র রয়েছে এই যে কাকিমারা কিনছে, দেখুন নানান রকমের জিনিস রয়েছে। এই দেখুন, আমি অর্ককে খুঁজে পাচ্ছি না, অর্ক মনে হচ্ছে শ্রীলঙ্কা চলে গেছে। অর্ক, এই অর্ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলি, এই যে রামেশ্বরমের থেকে যখন আপনি ধনুষকোটি আসবেন, মাঝপথ থেকে দেখবেন টাওয়ার কমতে শুরু করেছে। এখানে এলে কিন্তু আর কোনোই টাওয়ার থাকবে না, মানে আপনি যদি কারোকে কল করতে চান পারবেন না, কোনো কিছুরই। এখানে শ্রীলঙ্কান টাওয়ার কিছু কিছু আছে, আমার কাছে শ্রীলঙ্কান এয়ারটেলটা নেই, আর নাহলে ট্রাই করতাম, বাট কোনো টাওয়ার কিন্তু কাজ করবে না, সেটা মাথায় রাখবেন, গ্রুপ থেকে হারিয়ে যাবেন না। এই যে পিছনে বাইনোকুলারগুলো দেখছেন, এই বাইনোকুলার দিয়ে ওই দূরের আইল্যান্ডটা দেখাচ্ছে। দেখার বলতে আপনাকে এখানে এসে ফিলিংস নিতে হবে যে আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে রামচন্দ্র একসময় গেছিল, মানে শ্রীলঙ্কায়, সেই পথে দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যের পরে আর ইন্ডিয়ার কোনো অংশ নেই, যা দেখবেন সামনে সবটা শ্রীলঙ্কার। এই হচ্ছে এখানকার ফিলিংস। আর প্রচুর ক্রাউডি হয়ে গেছে জায়গাটা, আগে অনেকটা ফাঁকা ছিল, আরও ভালো করে জায়গাটা বোঝা যেত। বাট আমার তেজাস নেই, তেজাস থাকলে আপনাদের পুরো পাখির চোখে জায়গাটা দেখাতাম, কি দুর্দান্ত দেখতে লাগে। 20 আনারস নিলাম এখানে 30 টাকায় 4 পিস, আর 2 পিস নিয়ে নেবো কি? হ্যাঁ, আর 2 পিস 50। কেমন অল্প? বেশ ভালো, বেশ ভালো। মানে এখানকার আনারস কিন্তু ট্রাই করতে পারেন, গোটা ওই সাউথ ইন্ডিয়াতেই ভালো ভালো আনারস পাওয়া যায়। ফল এখানে খুবই ভালো, আর জল খেতে হবে, জল বা কোল্ড ড্রিঙ্কস। চারিদিকে দেখুন ফলের দোকান প্রচুর, নিতে পারেন। কালার আলাদা है क्यों? वो 10 वाली है, ये 20 वाली है। 10 वाली की क्या फ्लेवर है? वो बादाम वाली है। और ये मक्खन वाली, ये हाँ, ये भी बादाम वाली। तो इसका कलर येलो है, उसका ऑरेंज है। नहीं, इसमें दूध ज़्यादा है ना। अच्छा, दूध कम है। हाँ, इसमें दूध कम है। 20 वाली ये हाँ, ভালো, ওই টাকা করে। ধনুষকোটিতে প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়ে এবার ফেরত যাচ্ছি। তবে পথেই ফিরে এসেছিলাম আসার সময় ধনুষকোটির ওল্ড টাউন, সেটা এবার ঘুরে দেখব। বহু বছর আগে, মানে আপনাদের এতক্ষণ তো দেখালাম ধনুষকোটির শেষ প্রান্ত, এবার দেখায় ওল্ড সিটি। বহু বছর আগে এখানে এক বিশাল বড় বিপর্যয়ে এইখানে একটা বড় শহর ছিল, রেল স্টেশনও ছিল এখানে, ধনুষকোটি রেলওয়ে স্টেশন, সেটাও দেখাচ্ছি আপনাদের। সেই জায়গা ধ্বংস হয়ে যায়, শুধু জাস্ট খাঁচাটুকু কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে, সেটুকু আপনাদের দেখাতে পারি। চলুন। এটা কোনো মানে মুসলি কোনো চার্চ ফার্চ ছিল মনে হয়, এখন সবটাই অতীত আর কি। যত পুরনো বাড়ি ঘর সব ছিল দেখুন, সব কিন্তু একেবারে ভেঙে চুরে একাকার, শুধু এই চার্চের কিছু অংশ পড়ে রয়েছে। আপনাদের তাও একটু দেখায় ওই দিকটা দেখুন, এই হচ্ছে বিচ, একটা বাড়ি ঘর কিচ্ছু আর আস্ত নেই, সব 64 সাইক্লোন নিয়ে গেছে, শেষ। আপনাদের দেখায় ওখানে একটা পোস্টার দেওয়া আছে, এখানে কিছু কিছু ওই জেলেদের ছোট ছোট দোকান রয়েছে, তারাই মাছ ফাছ ধরে, এখানে দোকান করে ওই বিভিন্ন জিনিস, এই জিনিস সব বিক্রি হচ্ছে এখানে। তাছাড়া ওই জল টল কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি হচ্ছে। জল কিন্তু আপনি ধনুষকোটির ওই অংশে পাবেন না, ক্যারি করবেন। এই দেখুন, এই হচ্ছে ধনুষকোটির ওল্ড সিটি, 1964-এর আগে। এই দেখুন, এটা ছিল পোস্ট অফিস, যেটা আপনাদের দেখালাম ওইদিকে। এইটা দেখুন, এটা হচ্ছে অটোমেটিক ওয়াটার, এটা ফ্লোটিং স্টোন। এখানে স্টোনগুলো, এই যে স্টোনগুলো আছে না, এগুলো জলে নাকি ভাসে। আচ্ছা, এইটা হচ্ছে ওল্ড চার্চ, ঠিক এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে রামওয়ার টেম্পল, মেডিকেল কলেজ, হাউস অ্যান্ড টেম্পল, কত কি ছিল, কিন্তু আজ কিচ্ছু নেই, সব ভাঙা। ভাবতে পারেন, একটা ঘূর্ণিঝড় একটা পুরো শহরকে শেষ করেছিল 1964 সালে। তার মর্মান্তিক
কঙ্কালসার চিত্রগুলো এখন শুধু পড়ে রয়েছে। এতক্ষণ চার্চ দেখালাম তো, এই দেখুন এটা হচ্ছে এখানকার ধনুষকোটির রেলওয়ে স্টেশন। 64 সাইক্লোন নিয়ে চলে গেছে, ভেঙে চুরমার করে দিচ্ছে এই স্টেশনটাকেও। আগে রামেশ্বরমের পর এই দিকেও লাইন আসতো এই পর্যন্ত, তার নিদর্শন এখনও রয়েছে, বাট শুধু কঙ্কালসার চিত্রটাই পড়ে রয়েছে আর কি। ये कौन सा फिश है ये? फिश नेम ये बावल। बावल। और क्या फिश है, थोड़ा दिखा सकते हैं? আমি দেখাচ্ছি, দোকানটা তো আমারই মনে করো। ওরে বাবা, এখানে রাস্তার ধারে প্রচুর এরকম দোকান রয়েছে যেখানে আপনি এরকম মাছ ভাত খেতে পারেন। আমরা মাছ ভাত খাচ্ছি দেবাশিসা একটা পরিচিত দোকান থেকে। এখানে আমাদের মাছ এখন ফ্রাই হচ্ছে, দারুণ। আজকে জমে যাবে আমাদের ধনুষকোটিতে। এই রাস্তা সোজা যাচ্ছে ধনুষকোটি, রাস্তার ধারে এরকম প্রচুর দোকান রয়েছে। তা আমরা একটা জায়গায় এলাম, এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখাই। এখন ফিশ ফ্রাই থেকে স্কুইড ফ্রাই, ক্র্যাব ফ্রাই সব পাওয়া যায়। তা আমরা নিয়েছিলাম চিংড়ি, আরও কিছু নেবো আর কি। তো ভাত ফাত সবই দেবে। এই দেখুন নকল কলা পাতার উপর এরা খাবারটা সার্ভ করবে। देखो ना सुरमा है क्या? বাবা কত রকমের ফিশ গো। ये क्या है मैडम, ये क्या है? ये क्या है? ये वाला ये अच्छा टेस्ट। अच्छा है। सबसे अच्छा टेस्ट कौन सा इससे है? बड़ा वाला निकालो, इससे भी इससे बड़ा। ये আমি এই মাছ নিয়েছি। হ্যাঁ একটা। কোন মাছ? খয়রিটা? হ্যাঁ। কোনটা এইটা নিয়েছেন? এর থেকে ছোট। আচ্ছা, এটা বড় চাই। নানান রকমের সামুদ্রিক মাছ রয়েছে আর কি। এবার দেখুন এখানে হচ্ছে সুরমাই ফিশ। এটা কিন্তু খুব পপুলার এখানে, বুঝতে পারছেন? এরকম জায়গায় এরকম মাছ ভাত, সামুদ্রিক মাছ ভাত খাওয়ার মজাই আলাদা। এই যে চিংড়িটা পুরো ভাতের সাথে আমরা মেখে নিলাম, এত ঝাল, বাট এইটা এখানকার টেস্ট দারুণ, দুর্ধর্ষ খেতে, লোকাল টেস্ট। এরপরে না কোনো ঝোল ঝোল ভালো লাগে না, ঝাল এটা ঝাল কিচ্ছু ভালো লাগবে না। কিচ্ছু ভালো লাগে না। ফ্রিতে ভাতের সঙ্গে দেয়। চিংড়ির পর এলো হচ্ছে সুরমাই। এই মাছটা আমি প্রথমবার খাবো, সুরমাই মাছ। কেমন রাইদি, কেমন? দারুণ, সত্যি দারুণ। আমি তো যখনই আসি তখনই খাই। এইটা অবশ্যই ট্রাই করবেন। আপনি যদি নিজেরা আসেন তা তো খাবেনই, আর যদি গ্রুপে আসেন গ্রুপের এজেন্টকে বলে দেবেন আগে থেকে আমি এখানে মাছ ভাত খাবো। এই রোদ্দুরে আমি খুঁজে বের করেছি জায়গাটা। ও থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ কাকু, তোমাকে আই হেট ইউ। এই যে ঘেমে নিয়ে চান করে যাচ্ছি না, এরকম অবস্থায় দেখুন নাক দিয়ে গঙ্গা যমুনা বইছে, এরকম অবস্থায় গরম গরম মাছ ভাত খাওয়ার মজা আলাদা, দারুণ। আর এটা চিকেনের থেকেও ভালো খেতে এই মাছটা, সত্যি দারুণ। কেমন অর্ক? হেভি লাগে, দারুণ। এর সঙ্গে অর্ক বলছিল একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়, বাট এখানে কোল্ড ড্রিঙ্কস নেই, ঠান্ডা গরম কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা। কাকুরা নিয়েছিলেন হালুয়া মাছ, অনেকটা পমফ্রেট মাছের মতো দেখতে, বাট কালো বড়। টেস্ট করি। ও ভাই কি নরম রে ভাই। পুরো ফুড ব্লগার হয়ে যাবে না ভাই, বাট অথেন্টিকলি দারুণ খেতে। আমার নাকে মুখে কি দিয়েছি দিয়েছে আমাকে, দারুণ দারুণ। তিনটে মাছ খেলাম, তিনটে মাছই সুপার, বাট চিংড়ি মাছ আমরা খাই কেন? ও হ্যাঁ, চারটে মাছ তো। হ্যাঁ, সে হাই, সে হাই দিদি, হাই। খুব ভালো এনারা, ব্যবহার খুব ভালো, হাসি খুশি এবং মানে অতিথি আপ্যায়নে খুব বিশ্বাসী। আমাদের আবার পরের বার আসার জন্য বললেন, নেক্সট টাইম পাক্কা। চিংড়ি খেলাম আমরা 200 টাকা প্লেট, 200 টাকা প্লেট, ঠিক আছে। আর সুরমাই খেলাম 750 টাকা একটা মাছ, আচ্ছা ঠিক আছে। আর রাইস আলাদা 100 টাকা করে। আর হালুয়া ফিস কত নিল কাকু? 2200 টাকা, 500 টাকা। এই হচ্ছে মাছের দাম এখানে, মানে রান্না করে দেবে, বেশি নয়। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যেতেই আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে।
যাচ্ছি এখন বিভীষণের মন্দির দেখতে। আর এখানে নাকি রাখা রয়েছে সেই বিখ্যাত রাম সেতুর একটা পাথর, সেটা দেখার আগ্রহ আরো বেশি। এতদিন রাম মন্দির দেখেছি, সীতার মন্দিরও দেখেছি, এবার দেখাবো আপনাদের বিভীষণের মন্দির। এই মন্দিরের নাম আমরা বলছি বিভীষণ মন্দির, বাট আসল নাম হচ্ছে কোঠান দারামার মন্দির। কোঠান দারামার মন্দির পুরাণ অনুসারে রামায়ণের যুদ্ধের পর রামচন্দ্র বিভীষণের অভিষেক করেছিলেন এই মন্দিরেই, তো সেখান থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় বিভীষণ মন্দির বা কোঠান দারামার মন্দির। মন্দিরের ভেতর রয়েছে বিভীষণ কেন্দ্রিক রামায়ণের নানান কাহিনী, আর গর্ভগৃহে রয়েছে স্বয়ং রামচন্দ্র, হনুমানজি এবং বিভীষণের মূর্তি। এতদিন তো অনেক শুনেছিলাম যে রাম সেতু তৈরি হয়েছে ভাসমান পাথর দিয়ে। রাম যে পাথর নিয়ে এসেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, সেতু মাথার জন্য, সেই পাথর নাকি ভাসে। বিশ্বাস করিনি, বাট আজকে বিশ্বাস করবো কিনা সেটা দেখার পালা। বিভীষণ মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে দেখলাম সেরকম একটা পাথর রাখা রয়েছে নাকি, যেটা দেখা হচ্ছে পাথর ভাসে কিনা আদৌ। তো চলুন দেখে আসি সেই পাথর কীরকম। এই পাথর দেখতে গেলে আপনাকে 20 টাকা খরচা করতে হবে পার হেড টিকিট। এখানে পাথর দেখার, হাতে নিয়ে ছবি তোলার 20 টাকা। এই পাথরই নাকি রাম সেতুতে ব্যবহৃত হয়েছিল, সেরকমই একটা পাথর এখানে এরা ওই দর্শকদের জন্য রেখেছেন আর কি, যাতে দেখাতে পারেন। এই হচ্ছে পাথর। এই পাথর কিন্তু অ্যাকচুয়ালি ডেড কোরালস। তো ডেড কোরালস জলে দিলে এমনিই ভাসবে আর কি, বৈজ্ঞানিক সম্মত কারণ এইটাই, বাট পৌরাণিক কারণ হচ্ছে যে পাথর জলে দিয়ে ভাসছে। জি, দ্য বং এক্সপ্লোরার। আপনি একবার জলে ফেলে দেখিয়ে দিন তো। এই দেখুন, এই দেখুন, এতদিন কেবল নাম শুনেছিলাম, আজকে আন্টি এক মিনিট এতদিন কেবল নাম শুনেছিলাম, আজকে হাতে নিয়ে সেই রাম সেতুর নাকি পাথর। এটা ভাবা যায়। অ্যাকচুয়ালি যেটা বুঝলাম এইটা হচ্ছে সম্পূর্ণ ডেড কোরালস, কোনো পাথর আমরা জাস্ট মানে মুখে বলছি আর কি। বৈজ্ঞানিকভাবে এগুলো হচ্ছে ডেড কোরালস, এবং ডেড কোরালস জলে ভাসে, তো সেই কারণেই জলে ভাসছে। তখনও যদি এই পাথর দিয়েই মানে এই কোরালস দিয়েই যদি অ্যাকচুয়াল রাম সেতু হয়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু ডেড কোরালস। তবে শুধুমাত্র যে রামেশ্বরম, ধনুষকোটি কিংবা রাম সেতু এগুলোর জন্যই বিখ্যাত তা নয়, কারণ এই রামেশ্বরমে জন্মেছিলেন সকলের প্রিয়, সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম স্যার। আমরা এখন তাই পৌঁছে গেলাম এপিজে আব্দুল কালাম মিউজিয়ামে। তবে দুর্ভাগ্য, এর ভেতর ভিডিও করা অ্যালাউ নয়, তবে যা দেখেছি সেদিন সত্যি মনের মণিকোঠায় তুলে রাখবো সারা জীবন। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের কাছে বিজ্ঞানী, প্রেসিডেন্টের থেকেও খুব প্রিয়, ভালোবাসার একজন মানুষ। প্রত্যেকের যে ধর্মেরই হোক, যেখানের মানুষই হোক, তার মিউজিয়ামে আসাটা সৌভাগ্যের বিষয়। বাট দুঃখ এটাই যে ভেতরে মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নয়। চলুন ভেতরে যাই, দেখাতে পারলাম না এর ভেতরে কি আছে সেটা দেখতে হলে আপনাদের নিজেদের আসতে হবে এখানে। গোটা রামেশ্বরমে রয়েছে পবিত্র 22খানা তীর্থম। যেমন রামেশ্বরম মন্দিরের পাশে রয়েছে অগ্নি তীর্থম, তেমনি রয়েছে রাম তীর্থম, সীতা তীর্থম, তেমনি রয়েছে লক্ষ্মণা তীর্থম। মনে করা হয় রামায়ণের যুদ্ধের পর রামচন্দ্রের ভাই লক্ষণ এই স্থানে এসেই স্নান করেন, তাই এই জায়গার নাম হয়ে যায় লক্ষ্মণা তীর্থম। রয়েছে একটা লক্ষণের মন্দিরও। আর এই দেখে আমরা পর চলে আসি এপিজে আব্দুল কালাম স্যারের বাড়িতে। মিউজিয়াম দেখার পর এলাম এপিজে আব্দুল কালামের বাড়ি। ওখানে তো ভেতরে ভিডিও করতে পারিনি, বাট অসাধারণ কিছু দেখেছি, অসাধারণ কিছু, যেটা আমি বলবো না, মানে আপনি নিজে না এলে সেটা উপলব্ধি করতে পারবেন না। সারপ্রাইজ রইলো, বাট বাকরুদ্ধ হয়ে যাবেন। এখন এলাম আব্দুল কালাম স্যারের বাড়িতে। তার জন্মের এই বাড়িটাও আজ মিউজিয়াম। দেখলাম তার জন্মের নানান সব জিনিস, এমনকি তার জীবনের নানান কৃতিত্ব, বিভিন্ন জিনিস এখানে সাজিয়ে রাখা হয়েছে। তার লেখা বিভিন্ন বই, বিভিন্ন ছবি, তার তৈরি করা বিভিন্ন মিসাইল, সমস্ত কিছু এখানে পর্যটকদের জন্য একেবারে দারুণ করে সাজানো। সত্যি এই মানুষটার সাফল্য, কৃতিত্ব যত দেখি তত ভারতীয় হিসাবে বুকটা গর্বে ফুলে ওঠে। তবে এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি দেখেই শেষ করতে হয়েছিল আমাদের রামেশ্বরম ঘোরা।
কারণ এরপরই আমরা হোটেল চেক আউট করে ব্যাগপত্র নিয়ে আবারও বাসে চেপে রওনা দিই মণ্ডপম স্টেশনের জন্য। আর নির্দিষ্ট সময় হতে আমরা পৌঁছেও যাই মণ্ডপম স্টেশনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে চেন্নাইগামী ট্রেন। শুরুটা যতটা আনন্দ দিয়ে হয় শেষটা ঠিক ততটাই দুঃখ দিয়ে হয়। ট্রেন এসে হাজির, উঠতে হবে আমাদের ট্রেনে। নিয়ে নিলাম শুকনো খাবার, কারণ আশপাশের স্টেশনে কিচ্ছু দোকান নেই। 1 কিলোমিটার দূরে গেছি দৌড়ে আমি আর দেবাশিস দা। হ্যাঁ হোক, ঘেমে নিয়ে চান করে গেছি। চলুন। ট্রেন ছেড়েছে মিনিট 10-15 হলো। ওই দিকটা আমি বাইরে গিয়ে দেখলাম সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছে, তবে ট্রেনটা কিন্তু অনেকটা ফাঁকা। আজকে আমাদের সিট হচ্ছে মিডিল, আপার সাইড আপার, আর কাকুর কোথায় ওইদিকে লোয়ার। সারা রাত দুর্বার গতিতে ট্রেন চলে পরদিন খুব সকালে আমাদের ট্রেন পৌঁছে দেয় চেন্নাই এগমোর স্টেশনে। তবে এখন বিদায় বেলা। গত কয়েক পর্বে, গত কয়েক দিনে অচেনা মানুষগুলো ঘোড়ার সাথেই কেমন যেন হয়ে উঠেছে পরিবারের মতন, হয়ে উঠেছে খুব আপন। যেখানে একটা নতুন গল্পের ভূমিকা রচনা হয়েছিল, সেখানেই মানে চেন্নাই এগমোর স্টেশনে এসে উপসংহারটা রচনা হলো আর কি। এখন সকালবেলা 7:10, ম্যাক্সিমাম আমাদের গ্রুপের পিপল তারা চলে যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল, কারণ আজ বিকালে তাদের ট্রেন বাড়ি ফেরার। আর আমি, দেবাশিস দা, অর্ক আর কাকু রয়েছে, তারা চলে যাচ্ছি বিমানবন্দরে। তো বিদায় জানানোর সময় হাজির। তবে কি আর করার, যার শুরু আছে তার শেষও আছে। সেদিন আমরা চেন্নাই এগমোর স্টেশনের পাশেই মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা চলে আসি একেবারে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মেট্রো স্টেশন লাগোয়াই এয়ারপোর্ট, কানেক্টিভিটি চেন্নাইয়ের দুর্দান্ত। সিকিউরিটি চেকিং করিয়ে বোর্ডিং পাস নিয়ে বেশ খানিকক্ষণ সময় সেদিন এয়ারপোর্টে কাটিয়ে নির্দিষ্ট সময় উঠে পড়ি আমাদের কলকাতা ফেরার নির্দিষ্ট ইন্ডিগোর বিমানে। আর এভাবেই শেষ হলো আমাদের লম্বা কেরালা, কন্যাকুমারী, রামেশ্বরম ভ্রমণ। আর এর সাথেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখবো সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। আশা করি আমাদের এই পর্বগুলো আপনাদের ভালো লেগেছে। তাই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে একটা নতুন গল্পের সাথে নতুন জায়গায়।